গাড়ি ঘোরাবো? দেখুন, রেগে থাকা ঠিক হচ্ছে না। সব মেসেজটার দিকে তাকিয়ে থাকলো। লিখে পাঠালো, আমার উত্তর তুমি জানো, ঘোরাও। আবার মেসেজের আগমন হলো। ডেস্কটপের কাছে কিছু রাখা আছে, দেখবেন। আশা করি আগামী ছুটিতে ঢাকায় দেখব। সে ফোন পকেটে ঢুকিয়ে হাত ছাড়তে ছাড়তে অফিস রুমের দিকে চলে গেল। দাদি পেছন থেকে রক্তের ফোঁটা দেখে অবাক। ভয় জড়ানো কণ্ঠে ডেকে উঠলেন, ফারশাদ, হাত কাটলো কীভাবে? সে ত্রস্ত পায়ে যেতে যেতে বলল, কাজ ভেঙে। কথাটা বলতেই সে ভেতরে মিলিয়ে গেল। দাদি আর কিছু বলার সুযোগ পেলেন না। কিছুটা দূরে ভাঙা রক্তমাখা কাচের চুড়ি দেখলেন। ধাম করে দরজা খুলে ডেস্কটপের কাছে গেল সে। কিবোর্ডের ঠিক পাশে সাদা কাগজ রাখা। পেপার ওয়েটটা সরিয়ে কাগজটা তুলে নিল সে। নিচের ঠোঁট কামড়ে কপাল কুচকে চোখের নীল তারা দুটো নাড়ালো। একাডেমিক ক্যালেন্ডার। সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। এতক্ষণ শক্ত হয়ে থাকা চোয়ালটা ধীরে ধীরে শিথিল হয়ে এলো। ফোনটা তুলে এবার কল করলো সে। ওপাশে দুবার রিং হতেই শাওলিন ধরল। কিছুক্ষণ দুপাশে নীরবতা, কেউ একটা কথাও বলল না। সেকেন্ডগুলো দুজনের নৈশব্দে বিনিময় করেছে। শাওলিন রুদ্ধশ্বাস ছেড়ে বলল, মানুষ নীরবতার ভাষা বোঝে, না বুঝলে ঢাকায় আসার অনুরোধ করে না। একটু পর আবারও বলল, রক্তমাখা হাতটা যত্ন করুন, হাতটা আমার। কথাগুলো শুনতেই সে চোখ দুটো বন্ধ করে ফেলল। ঠোঁটের কোণে জমে থাকা শক্ত রেখাটা মিলিয়ে গেল। শাওলিন কিছুটা সময় অপেক্ষা করে বলল, পৌঁছে খবর দিব। ছুটিতে আসবেন, রাখি। শাওলিন চুপ করে রইল। ওপাশ থেকে নিঃশব্দ অভিযোগে কলটা কেটে গেল। সে শেষ সেকেন্ড পর্যন্ত কানে ধরে রাখল ফোনটা। তবু একটা কথাও সে বলল না। সে একাডেমিক ক্যালেন্ডারটা প্রিন্টার মেশিনে পাঠালো। বেরিয়ে আসা কপিগুলোর একটা দেয়ালে আটকে দিল, আরেকটা ভাঁজ করে ওয়ালেটে রাখল। শাওলিন ব্যাগে ফোন ঢোকাতেই স্ট্রেটার ডান পাশ থেকে বলল, রেগেছে? শাওলিন এক মুহূর্ত মাথা নিচু করে ধীরে ডান পাশে তাকালো। শ্রেষ্ঠার চোখের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। শ্রেষ্ঠা হাত বাড়িয়ে শাওলিনের হাত দুটো শক্ত করে ধরতেই মৃদু গলায় বলল, তোর ডিপার্টমেন্টে 70% অ্যাটেন্ডেন্স না থাকলে তোর ফিরতে হতো না। বুঝিয়ে বলিস, বুঝবেন। শাওলিন কোলে রাখা ব্যাগের দিকে চোখ রেখে বলল, আমার ক্ষমতা হলে আমি ঢাকা ফিরতাম না। এই প্রথম কেউ আমাকে জোর করে থেকে যেতে বলেছে। শ্রেষ্ঠা হাত বাড়িয়ে শাওলিনের মাথাটা কাঁধে টেনে নিল। বোনের মতো সৌহার্দ্য সুরে বলল, তুই যে চুপ করে আছিস তখনই আমি বুঝেছি তোর ফিরে যাওয়ার কারণ অনেকগুলো, ভাবি না। এখন যদি ইয়ার গ্যাপ দেই অথবা একটু সিজিপিএ খারাপ আসুক, মনে বিয়ের প্রসঙ্গে টেনে ওনাকে অপমান করত। আমি এখনও জানি না একটা মানুষকে এত অপছন্দ হলে কেন তার কাছে বিয়ে দিতে হলো। এসব নিয়ে ভাবিস না, আর কেউ বুঝুক না বুঝুক আমি জানি তুই অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছিস। শাওলিন চুপ করে রইল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জানালার কাজ অস্বচ্ছ হয়ে গেছে। খাগড়াছড়ির বাতাসে যে বিশুদ্ধতা, সেটা শেষবারের মতো বুক ভরে টেনে নিল শাওলিন। তারপর জানালা উঠিয়ে দিলেও নিঃশব্দে। ঢাকায় পৌঁছে শাওলিন ব্যস্ত জীবনে ডুবে গেল। জার্নির রেশ কাটাতে গোটা একদিন শুধু ঘুমালো। ঘুম থেকে উঠল যখন, তখন পরদিন মাঝরাত। জোহরা দরজা ধাক্কাধাক্কি করেছে, কিন্তু শাওলিন ডাক শোনেনি। সকালে ক্লাসের শিডিউল দেখলেন। দুপুর 2টায় একটা ক্লাস পড়েছে। সকাল 9টায় তৈরি হয়ে নিল। পরনে সুতির কালো কামিজ, পাজামা, ওড়না খয়েরি রঙের। চুলগুলো বাদিকে বেনে গেঁথে শাওলিন বেরোনোর আগে ফোনটা দেখে নিল। হাস্যোজ্জ্বল চোখ দুটি নিমেষে মলিন শূন্য হয়ে গেল। কোনো মেসেজ নেই। 2 দিন পেরিয়ে গেল। শাওলিন লিখে পাঠালো, কেউ এখনও নীরব থাকবে? ফোনটার দিকে তাকিয়ে রইল শাওলিন। দীর্ঘ সময় পর কোনো উত্তর এলো না। বিশ্ববিদ্যালয়ের জন্য বেরিয়ে পড়ল শাওলিন। ক্লাস করলো, অ্যাসাইনমেন্ট টপিক লিখল, ল্যাব রিপোর্টের লেকচার শিট দিয়ে সন্ধ্যা 7টায় বাড়ি ফিরল। জোহরা গ্লাসে পানি ঢেলে বললেন, তোমার দাদি শাশুড়ি ফোন দিয়েছিলেন, সময় পেলে কথা বলো। শাওলিন গ্লাসটা তুলে এক চমকে পানি খেয়ে বলল, আর কেউ দেয়নি? জোহরা রান্নাঘরে যেতেই ঘুরে তাকালেন। ভ্রুকুচকে প্রশ্ন করলেন, কার কথা বলছো? শাওলিন অনিচ্ছুক হাসিতে রুমে যেতে বলল, ভাবিদের কথা বুঝিয়েছি। ঘরে ফিরে হাত মুখ ধুয়ে নেভি ব্লু লাগেজটা খুলল শাওলিন। আসার সময় দাদি ব্যাগটা গুছিয়ে দিয়েছেন। শাওলিন মেঝেতে বসে লাগেজের ভেতর বেশ কিছু নতুন পোশাক দেখতে পেল। নতুন বানানো 3 পিস, কিছু শাড়ি। সব কিছু বের করে রাখতেই হঠাৎ কপাল কুঁচকে গেল। হাত বাড়িয়ে আশ্চর্য হয়ে বলল, ডায়েরি হারিয়ে গিয়েছিল তো।
কাঠমলাটে চিরচেনা পুরনো ডায়েরি ওর বালিশের কাছে টোট ব্যাগের ভেতরে সব সময় রেখে দিত। শাওলিন খুশিতে দু চোখ বন্ধ করে ডায়েরিটা বুকে জাপটে রইল। তারপর বিছানায় গিয়ে ডায়েরিটা খুলল শাওলিন। একটা মুখ বন্ধ খাম, ওপরে পেঁচানো অক্ষরে লেখা, একান্তে দেখার অনুরোধ থাকবে, ফাতেমা নাজ মির্জা। শাওলিন ঘরের দরজা আটকে দিল, লাগেজ গুছিয়ে খামের মুখটা ছিঁড়ে ফেলল। ঝাড়া দিতেই কোলের ওপর 3টে ছবি, একটা জীর্ণ কাগজের চিঠি, একটা কাঠের কলম পড়ল। কাঠটা কেমন অদ্ভুত কালো, নখ ঘষে দেখল কালো আস্তরের নিচে কাঠ আছে। ভ্রকুচকে শাওলিন প্রথমে ছবিগুলো দেখল। মায়াবী চেহারার একজন নারী সোফায় বসে আছেন, ঘন কালো চুল খোপা করা। 80-90 দশকে শাড়ি পরার যে সৌন্দর্য ছিল কালো জমিন সোনালি পাড় শাড়িতে, তেমন অপরূপ লাগছে। পাশে একজন সুপুরুষ চেহারার ভদ্রলোক, চোখে চশমা, ধূসর স্যুট প্যান্ট বুটে স্ত্রীর কাজ জড়িয়ে রেখেছে, ঠোঁটে চোখে আন্তরিক হাসি। ছবির নিচে মলিন অক্ষরে লেখা, ফারদিন আসাদ মির্জা অ্যান্ড মোস্তফা দিলশাদ। বাকি 2 ছবিতে দিলশাদের কোলে 2 বছরের ছেলে শিশু, কান্নায় চোখ মুখ কুঁচকে ফেলেছে। শিশুটাকে দেখে শাওলিন হাসি দিতে ভুলল না, কিন্তু শেষ ছবিটা তুলে শাওলিন আবারও অবাক হয়ে গেল। ছবিটার ডান দিকে অনেকখানি নেই, যেন ছবিটা থেকে কাউকে আলাদা করা হয়েছে। ছবিটা কেন ছিঁড়ল? শাওলিন উল্টে পাল্টে ছবিটা দেখে রেখে দিল। ফুলের বাগানের পাশে কাঠের বেঞ্চ, সেখানে কেউ বসেছিল, কিন্তু ছবিটা অসম্পূর্ণ। চিঠির ভাঁজ খুলে পুরুষালী হাতের লেখা দেখল শাওলিন। চিঠিটা মনোযোগ দিয়ে পড়ল। স্নেহ ভাজন্যেশু ফারসাদ, সৃষ্টিকর্তা আল্লাহর মেহেরবানিতে তুমি মঙ্গলে আছো। তুমি বহুদিন ধরিয়া কোনো পত্র পাঠাও নাই। তোমার আচরণ লইয়া তোমার দাদি বিমর্ষ হইয়া গিয়াছেন। তুমি আমার সিন্ধুক হইতে একটা কলম গুজিয়া নিয়া গিয়াছ, পরে জানিতে পারলাম উহা তুমি না বলিয়াই নিয়াছ। কলমটি তোমার মায়ের চিহ্ন। হৃদয় বিদারক সেই কালো রাত্রির ক্ষতচিহ্ন বলিলেই উহা ঠিক হয়। তুমি অতি সত্বর বাড়ি ফিরিয়া আসো। মুসলিম হইয়া খ্রিস্টানদের সহিত তোমার চলাফেরা অত্যন্ত চক্ষুশূল ঠেকতেছে। কবে আসিবা তাহা পত্রপাঠে জানিয়ে দিলে বিশেষ কৃতার্থ হইব। তোমার দাদি মির্জা। শাওলিন কিছুক্ষণ নির্বাক রইল। বিয়ের রাতে নফল নামাজের কথা মনে পড়ল। একবারও সন্দেহ হয়নি শোয়েব ধর্ম থেকে দূরে। ইসলামের নিয়ম অনুসারে বিয়ে করেছে, কবুল বলেছে, গ্রহণ করেছে। সে খ্রিস্টানদের সাথে মিশত কেন? যার দরুন চিঠি লিখে উদ্বেগ জানাতে বাধ্য হয়েছিল। শাওলিন সব কিছু আগের জায়গায় রেখে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। ঘুম আসার আগ পর্যন্ত চিঠির প্রতিটা শব্দ বারবার মনে পড়ল। আগামীকাল ইনকোর্স পরীক্ষা। রাত জেগে সেল বায়োলজি কোর্সের নোটস দেখছিল শাওলিন। পড়ার ফাঁকে ফোনের দিকে নজর দিতে ভুলেনি। খাগড়াছড়ি থেকে আসার 1 সপ্তাহ পেরিয়ে গেল, কোনো মেসেজ নেই, একটা কলও না। মতিনের স্ক্রিন ভাঙা অ্যান্ড্রয়েড ফোনে শাওলিন কল দিয়েছিল। শোয়েব হাতে ব্যান্ডেজ করেছে, বাড়িতে একবেলা খেয়ে বেরোয়, রাত 11টায় ফেরে। ঢাকায় যে বাড়িটার কথা শুনেছিল সেখানে বাড়ির লোকগুলো চলে গেছে। 6 মাসের ছুটিতে দেশে এসেছে, আর 2 মাস বাকি। শাওলিন ঘুমে হাই তুলে আবার ফোনটাতে হাত দিল। চেয়ারে পা তুলে বসতেই হোয়াটসঅ্যাপে লিখল, জেগে আছেন? লিখেও পুরোটা কেটে দিল শাওলিন, পাঠালো না। শেষবার অনলাইনে ছিল যেদিন শাওলিন ঢাকায় ফিরেছে। ঘরের বাদিক থেকে প্রশ্নটা এলো, এই জানা কি মুখস্থ দিতাছোস? শাওলিন চমকে রুমমেটের দিকে তাকালো। ঐশ্বর্য সমস্ত শেডস নোটস দিয়ে বিছানাটা জঙ্গল বানিয়ে রেখেছে। ওর অবস্থা দেখে শাওলিন বলল, এভাবে হবে না ঐশ্বর্য। বারবার বলেছি তুই ডেফিনেশন মুখস্থ করা ছাড়, ডায়াগ্রামগুলো দেখ, প্রশ্ন এলে ওখান থেকে আসবে। ঐশ্বর্য কলম কামড়ানো রেখে সারা বিছানার জঙ্গল দেখে বলল, ধুর বাল, এই বালের পড়া ভাল লাগে না, চল তো বাইরে যাই। কোন কামলায় এই বালের টপিক পড়ব কে জানে। শাওলিন আশ্চর্য হয়ে বলল, তুই কালকে আনসার করবি কি? জয়ীর স্যার তোকে প্রথম দেখাতেই ফার্স্ট বেঞ্চে বসাবেন। বাল ফালাক, চল বাইরে যাবো। তোর পড়া আগেই হয়েছে আমি জানি, কোয়ারা দেখে বসে থাকিস না, চল। কোথায় যাবি? অর্পাদের রুমে, ওরাও পড়তেছে না। শাওলিন টেবিলে চোখ ফিরিয়ে বলল, আমি যাব না, লেকচার বাকি আছে, তুই যা। ঐশ্বর্য রুম ত্যাগ করলো। ট্রাউজারের পকেটে লাইটার সিগারেট ঢোকাতেও ভুলল না। কিছুক্ষণ পর শাওলিন দরজা আটকাতে গেল। হঠাৎ কানে কিছু রহস্যময় কথাবার্তা ভেসে এলো। মেঘনার সাথে কথা বলছস? কি বলছো হয়? শ্রেষ্ঠারে কালকে ডাকা হইব। শরীফ ভাই শ্রেষ্ঠারে সরতে বলবো না। আজকে সকালে মনিরের লগে কথা হয়েছে। মনিরে কইল দর্শন বিভাগের মোস্তাক তলে তলে ছাত্রদল মারাইতেছে। লিক করে ছাত্রদলের চাটে।
দুই নায়ে পা রাখছে দেখায় মোস্তাকেরে একটু আগে ধইরা নিয়ে গেল। পরশুদিন জাসির দুইটারে ধরছে, ঘটনা সত্য? হ, রাতের বেলা নামাজ পড়তে বাইর হইছে। ওই টাইমে বাইক দিয়ে শরীফ ভাইয়ের লগেটা দেখছিল। বলার নাম বাইজিৎ। ওই শ্রেষ্ঠার কাছে খবর চালান দিতে জালে মাছ আটকা। শ্রেষ্ঠারে সরাইতে হইব মামা, এই ছেড়ি খুব ফর্মে আছে, সব দিকে টান রাখতেছে। আজকাল লীগের সভাপতির গ্রুপে আছে তো কালকার লীগের সেক্রেটারি গ্রুপের সাথে চা খাইতেছে। ওর হো দিয়া চা ভরতে মন চায়। ওপর থেকে নির্দেশ আইলে ওর কাছে আগে যায়। কোন দিন জানি খারাপই হইব, সময় আইতেছে। দরজার উপাস থেকে পায়ের শব্দগুলো দূরে মিলিয়ে গেল। শালীন বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ কথা বলল না। ওরা কি শ্রেষ্ঠাকে পদচ্যুত করতে যাচ্ছে? বিছানায় ফিরে এলো শাওলিন। রাজনৈতিক বিষয়ে কখনোই আগ্রহ আসেনি। শ্রেষ্ঠা যে দলীয় আদর্শে বিশ্বাসী, শাওলিন সেই দলকে ঘৃণা করে। শ্রেষ্ঠা এটা জানলেও কখনো শাওলিনের উপর মতামত চাপিয়ে দেয়নি। কিন্তু এখন মনে হচ্ছে শ্রেষ্ঠা দলীয় ষড়যন্ত্রে বলি হতে চলেছে। পরীক্ষা শেষে ডিপার্টমেন্ট থেকে বের হয় শাওলিন। এ সময় মিছিলের স্লোগানে আকাশ বাতাস ভারী হয়ে গেল। মিছিলের নেতৃত্বে শ্রেষ্ঠা ডান হাতে মাইক ধরে বজ্রমুষ্টিতে বাহাত শূন্য উত্তাল করেছে, বলিষ্ঠ স্বরে আগুনের গোলা ছাড়ছে। দুর্নীতিবাজ ভিসির পদত্যাগ চাই, পদত্যাগ, পদত্যাগ, ফারহানার পদত্যাগ। আরেকটা মিছিল মাওলানা ভাষা নিয়ে হলের সামনে দিকে বের হলো। প্রথম সারিতে নাজিফ, সেলিম, জিদান। মিছিলের সবার হাতে কালো পতাকা, স্লোগানে কেঁপে উঠল চারপাশ। ভিসি তুমি কবে যাবা? ভিসি তুমি চলে যাও। শাওলিন ফোন বের করে রোজাকে কল করলো। রোজা কল ধরল না। বাধ্য হয়ে শ্রেষ্ঠার পরিচিত বায়েজিৎকে কল করলো। আশ্চর্যজনক হলেও মিছিল থেকে বেরিয়ে কলটা ধরল বায়েজিৎ। শব্দের জন্য ঠোঁটের সামনে হাত রেখে বলল, হ্যাঁ জানা বল ভাই, মিছিলটা কিসের? হঠাৎ কী নিয়ে আন্দোলন শুরু হলো? তুই জানিস না? ভিসি ফারহানার কেস। ফারহানা বাসভবন সংস্কারের জন্য অবৈধভাবে অর্থ আত্মসাৎ করেছে। প্রতিনিধি দল যে দাবি রেখেছিল সেগুলো বাতিল। প্রতিনিধি দলের কাউরে ভেতরেই ঢুকতে দেয়নি। এই কারণে পোলাপান আরও খেপছে। তুই কই? আমি মাত্র পরীক্ষা দিয়ে বের হলাম। মাঠে নাম। কথাটা বলতেই বাইজিৎ থামল। কার প্রশ্নের যেন উত্তর দিল, তারপর আবার কলে ফিরে বলল, সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে, ভিসির পদত্যাগ নিশ্চিত করে ছাড়ব। কল কেটে দিল বায়েজিৎ। মিছিলে দৌড়ে ছুটে শরিক হয়ে গেল। শালীন কঠোর চোখে তাকালো। টোট ব্যাগে ফোন ঢোকাতেই মনে মনে ভেবে নিল কি করবে। বিকেল 5টা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিসি লজের প্রধান ফটকের সামনে বাঁশের ব্যারিকেড। লজের সামনে 500-র বেশি শিক্ষার্থী। একপাশে ছাত্রলীগের দুটি গ্রুপ আলাদা আলাদা হয়ে দাঁড়িয়ে। বাম সংগঠনের শিক্ষার্থীরা নিজেদের ব্যানার নিয়ে এসেছে। সাধারণ শিক্ষার্থীরা সামনের সারিতে বসে। সাংবাদিকদের ক্যামেরা ট্রাইপডে বসানো। একজন স্লোগান দিল, দুর্নীতিবাজ ভিসির। পেছন থেকে শতাধিক কণ্ঠ একসঙ্গে গর্জে উঠল, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। সাধারণ শিক্ষার্থীদের থেকে একজন স্লোগান দিল, ফারহানা কামালের পদত্যাগ চাই, পদত্যাগ চাই। জানালা দিয়ে অবস্থা দেখছিল শেগুফতা। সকাল থেকে বাসভবন সংস্কারের বিপুল ব্যয়ের অভিযোগে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। প্রতিনিধি দলকে ফিরিয়ে দেওয়ার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শেগুফতার নেলপালিশ লাগানো তর্জনীটা কল অপশনে স্পর্শ করলো। মুহূর্তেই কটার রিং যেতে ওপাশ থেকে কল ধরে বলল, হ্যালো। শেগুফতা ফোনে কানে চেপে বলল, শোয়েব বলবো? না, ফারশাদ বলবো। শোয়েব সামান্য বিরক্ত হলো, নির্বিকার কণ্ঠে বলল, পয়েন্টে আসুন। শেগুফতা উত্তেজিত সুরে বলল, তোমার বউ রাস্তায় নেমেছে, মিছিল করছে। শোয়েব কয়েক মুহূর্ত নীরব রইল, পরক্ষণে শান্ত গলায় বলল, কেন মিছিলে যোগ দিয়েছে? শেগুফতা কঠোর মুখে জানাতে লাগলো, ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন হচ্ছে। তোমার বউ প্রথম সারি বসে নারী নেত্রীদের মাঝে স্লোগান দিচ্ছে। আমাকে কি করতে বলছেন? ওকে সরতে বলো ফারশাদ। ভিসিকে পদত্যাগ করতে বলুন। দুর্নীতির দায় শিক্ষার্থীরা কেন বইবে? শেগুফতা কথার মাঝখানে বাইরে তাকালো। আরেকটা দল ইংরেজিতে স্লোগান দিল, আওয়ার ক্যাম্পাস, আওয়ার রাইট। সমস্ত শিক্ষার্থীর বলল, সেভ দ্য ক্যাম্পাস, জয়েন দ্য ফাইট। একই সুর, শব্দ, স্লোগান শোয়েব শুনছিল, তবে ঢাকা থেকে নয়, খাগড়াছড়িতে। টিভির সরাসরি সম্প্রচারে সব দেখতে পাচ্ছে। কজন শিক্ষক শিক্ষার্থীদের ভেতরে এসে বসলো। শোয়েব রিমোট তুলে টিভির সাউন্ড বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর আবার বাংলায় স্লোগান। চেয়ারখানা ছাড়তে নারাজ, ক্যাম্পাস জুড়ে লাজে লাজ। ছাত্র জাগে, শিক্ষক জাগে, কে রাখিবে আজ? শোয়েব স্লোগান দেয়া মেয়েটাকে দেখে মৃদু হাসি দিল।
ঘরের ভেতর যে মেয়েটার রেবার কথা শিরোধার্য মেনে নেয়, অন্যের সামনে দাঁড়ালে সেই মেয়েটাই কেমন নির্ভয়ে কণ্ঠ তোলে। পাশ থেকে একজন নার্স বলল, স্যার, আপনার জন্য গ্লুকোজ রেখে গেলাম, রক্ত দেওয়া হলে খেয়ে নিন। সে টিভি থেকে এক পলকও চোখ সরাল না। বা হাতের নীল ছিঁড়ায় সুচ ঢোকানো স্টিলের স্ট্যান্ডে ধীরে ধীরে ভরে উঠেছে এক ব্যাগ রক্ত। ঠিক পাশের বেডে 13 বছরের এক কিশোরী। সড়ক দুর্ঘটনায় বাবা ঘটনাস্থলেই মারা গেছেন, মা আইসিইউতে। 2 বছর বয়সে ছোট ভাই কপালে দুটো সেলাই নিয়ে স্বজনের কোলে কাঁদছে। জরুরি রক্তের প্রয়োজন ছিল, কিন্তু সময় মতো কোনো ডোনার মেলেনি। ডক্টর রেজাউল হক শোয়েবকে কল দিয়েছিলেন। এই মুহূর্তে বাচ্চা মেয়েটাকে বাঁচাতে এক ব্যাগ রক্ত দিচ্ছে শোয়েব। বা হাতের মুঠে হলুদ স্কুইশি বল, বলটায় হাসির আদল অঙ্কিত।